ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। পুলিশি বাধায় পণ্ড যমুনামুখী পদযাত্রা। নিত্য নতুন শর্তে গণতন্ত্র বাধাগ্রস্ত করা হচ্ছে বললেন তারেক। নির্বাচন নিয়ে সংশয়ে জনমনে হতাশার অভিযোগ। সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোট নয়, ফের জানালো এনসিপি। আসছে নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এবং আগামী বছর জাতীয় নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা। নির্ধারিত সময়েই ভোট আয়োজনের ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাবমুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। একে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাই অর্থনীতির গলার ফাঁসে পরিণত হবে। তবে পরিবেশের কোনো ক্ষতি না করেই এ কাজটা করতে হবে। সোমবারের মধ্যে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার ২১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দুপুরে তারা যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশি বাধার মুখোমুখি হয়। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য যায়। সেখান থেকে ফিরে এসে এ ঘোষণা দেন তারা। তবে এতে অসন্তোষ জানিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে দলটি। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, এই ধরনের কার্যক্রম দলকে আধুনিকায়নের পাশাপাশি দলের স্বচ্ছতা নিশ্চিত করবে। আগামীতে দেশ পরিচালনায় ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হবে আগামী দিনের জন্য। সার্বিকভাবে বিদেশে কতটি ভোটার নির্বাচন কমিশনে নিবন্ধিত হলো সেটার সাথে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। পরিচিত আছে, বন্ধু আছে, তাদেরকে যেন আমরা প্রবাসে ভোটার করি। যত বেশি আমরা ভোটার করতে পারবো তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে। এ সময় বিএনপির নামে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার হচ্ছে জানিয়ে বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের মহাসচিব। পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্কও করেন তিনি। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের সৃষ্ট সন্দেহ, সংশয় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করবে, যার পরিণতি খারাপ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট
সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত ধাপে রয়েছে জানিয়ে দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই কাজ করতে নেতাকর্মীদের আহ্বানও জানান তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এই আসনে নমিনেশন শত্রুরা মাথাচাড়া দেয়ায় দেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ দল এ নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বলেও অভিযোগ করেন তিনি। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দলের পক্ষে 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সঙ্গে যৌথ সভা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশের শত্রুরা ফের মাথাছাড়া দিয়ে উঠছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ৭ই নভেম্বর আমাদের কাছে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালি সহ 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। দিবসটি উপলক্ষে ৭ই নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। ঢাকা মহানগর উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন আশার আলো দেখাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগান। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে তিনি একথা বলেন। এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই মাসেই চূড়ান্ত তালিকা দেয়া হতে পারে। বিএনপি তো পুরো ঐকমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। শাপলাকলিকে প্রতীক হিসেবে নিতে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। রোববার বিকেলে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্কিত চিঠি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী জাতীয় নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেন নাসির উদ্দিন। এমআর আসাদের প্রতিবেদন। নিবন্ধন আবেদনের পর গেল 4 মাসে নির্বাচন ভবনে বারবার এসেছে এনসিপির প্রতিনিধি দল। অবশেষে রোববার সিসির কাছে তফসিলে সদ্য যুক্ত হওয়া শাপলাকলি প্রতীক চেয়ে আবেদন করে তারা। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইসি বরাদ্দ দিলে এই প্রতীকে তাদের আপত্তি নেই। আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার, কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে
যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। জোট গঠনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এনসিপি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না, আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। এদিকে তৃতীয় ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নতুন নিবন্ধিত দলের নাম প্রকাশের কথা উল্লেখ করেন ইসি সচিব। আইন মন্ত্রণালয় থেকে আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনকালে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু, যদিও এমন বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমানের প্রতিবেদন। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলার সব আসামি পলাতক রয়েছেন। হানিফের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যাসহ 8টি অভিযোগ গঠন করে 30 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। ইনু নিজেকে নির্দোষ দাবি করে খালাস চাইলেও তা আমলে নেননি ট্রাইব্যুনাল। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। চিফ প্রসিকিউটর জানান হাসানুল হক ইনুর খালাস পাওয়ার সম্ভাবনা নেই। কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চাঙ্কারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 13 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিল বলে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী জয়নুল আবেদিন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আন্দোলনের আপিল শুনানিতে একথা জানান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। আগামী বছর জাতীয় নির্বাচনের পর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনের আগে এত বড় সমাবেশের ঝুঁকি নিতে চায় না সরকার। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই। এ সময় ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গেও কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সাধারণত জানুয়ারির মাঝামাঝি এবং ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। এর ধারাবাহিকতায় 2026 সালেও জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বিশ্ব ইজতেমা হওয়ার কথা, কিন্তু এবার ফেব্রুয়ারির প্রথম ভাগে 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ইজতেমার মতো বড় আয়োজন সম্ভব কিনা তা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের 2 পক্ষের সঙ্গে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনের পরেই হবে ইজতেমা। এতে 2 পক্ষের সম্মতি আছে। এত বড় একটা সমাবেশ
যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। নির্বাচন পেছাতে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগোচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 283 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে 1162 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই 3 জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগে 2 জনের মৃত্যু হয়। দক্ষ জনবল সংকটে মশক নিধন কর্মসূচি এগিয়ে নেওয়া যাচ্ছে না বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এমন অবস্থায়ও ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। অন্য বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গুর সংক্রমণ ও মৃতের সংখ্যা কম বলেও দাবি করেন প্রশাসক। রোববার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। সুরায় মন্ডির রিপোর্ট। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করে উত্তর সিটি কর্পোরেশন। এর প্রতিপাদ্য ছিল আপনার সচেতনতা আমাদের অঙ্গীকার, একসঙ্গে গড়ি ডেঙ্গু মুক্ত ঢাকা। এ সময় সংশ্লিষ্টরা জানান ডিএনসিসি 1000-এরও বেশি স্কুলে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে নানা সীমাবদ্ধতার পরও গেল বছরগুলোর তুলনায় এবার আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। এই বছর আপনারা দেখবেন স্যাররা দেখিয়েছে যে ডেঙ্গুর পেশেন্ট সংখ্যা কিন্তু 23, 24, 25-এ গ্র্যাজুয়ালি কম। বৃষ্টিপাতের সাথে এবং তাপমাত্রার সাথে ডেঙ্গু যে ভেক্টর এডিস মসকুইটোর একটা পপুলেশনের জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে স্টিল ইট ইজ অ্যালার্মিং ফর আস। হটস্পটটা নির্ধারণ করি এবং সেইভাবে ম্যানেজমেন্ট করি, তাহলে আমাদের এডিস মশা আর আমরা কোয়ারেন্টাইনে যাব। পরে সংবাদ সম্মেলনে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সব সরঞ্জাম ও ওষুধ পর্যাপ্ত রয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। এত লিমিটেশনের পরও তো আমরা বলতেছি না যে কাজ করতে মানে কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না, তা না। আপনারা তথ্য থেকে দেখছেন যে আমরা কত সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছি। লোকবল এবং ফান্ড এই সংকটের মধ্যে থাকলে আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়বে। কারো একক চেষ্টায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় মন্তব্য করে এটি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। যত ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে সেগুলোতে আমরা কাজ করছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ। সন্ধ্যায় বড়পুল মোড় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া শ্রমিক, বন্দরকর্মী ও সাধারণ মানুষ বলেন, বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের উচিত জাতীয় সম্পদ রক্ষায় স্পষ্ট অবস্থান নেওয়া। আমরা কোনো অবস্থাতেই এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে, ডিবি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে দেব না। আমরা যতদিন এই বন্দর জনপদের মানুষ বেঁচে আছি, আমাদের গায়ে যতদিন পর্যন্ত বিন্দু মাত্র রক্ত থাকবে, আমাদের বন্দর আমরা বিদেশিদের হাতে দিতে দেব না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, চট্টগ্রাম বন্দর পূর্বে যে নিয়মে ছিল সেই নিয়মে থাকবে। এই সরকারের কাছে আমরা অবিলম্বে এই বন্দর চেয়ারম্যানকে অপসারণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। খেলার খবর ক্রিকেট। বিপিএল দল পেতে আগ্রহ দেখিয়েছিল 11টি প্রতিষ্ঠান। এর মধ্যে 9টি প্রতিষ্ঠানকে গেল বৃহস্পতিবার আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির এসকিউ স্পোর্টস ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস। ধারণা করা হচ্ছিল এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না। তবে
এসকিউ স্পোর্টস বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় টিকে গেছে দেশ ট্রাভেলস। তবে বাদ পড়েছে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিতে যাওয়া বাংলা মার্ক প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ পড়েছে। আর এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে ঠিক কী কারণে তারা বিপিএল থেকে বাদ পড়েছে তা জানা যায়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। পুলিশি বাধায় পণ্ড যমুনামুখী পদযাত্রা। নিত্য নতুন শর্তে গণতন্ত্র বাধাগ্রস্ত করা হচ্ছে বললেন তারেক। নির্বাচন নিয়ে সংশয়ে জনমনে হতাশার অভিযোগ। সংস্কার বিরোধী কোনো দলের সঙ্গে জোট নয় ফের জানালো এনসিপি। আসছে নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এবং আগামী বছর জাতীয় নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা। নির্ধারিত সময়েই ভোট আয়োজনের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।